আগরতলা থেকে কলকাতা যাত্রা সহজ ব্যাপার নয়। ব্রহ্মরূপী দৈত্যের শক্তিতে এখন লৌহ নির্মিত সটক ছুটে চলে। সিপাহী বিদ্রোহের পর এক স্থান থেকে আরেক স্থানে দ্রুত সৈন্য পাঠাবার সুবিধার জন্যে ভারতের নানা অঞ্চলে দ্রুত রেল লাইন পাতা হচ্ছে। সেই রেল সাধারণ যাত্রীদেরও বহন করে। কিন্তু ত্রিপুরা রাজ্যে ইংরেজদের সাম্রাজ্যের মধ্যে পড়ে না, সেখানে রেলগাড়ি চালাবার গরজ নেই ইংরেজ সরকারের। ত্রিপুরা রাজার সামান্য সাধ্য এই বিপুল ব্যয়ভার যানবাহনের ব্যবস্থা করাও সম্ভব নয়। ত্রিপুরার রাজধানী থেকে নিকটবর্তী রেলওয়ে স্টেশন আছে বঙ্গদেশের কুষ্টিয়া শহরে। সেখানে পৌঁছাতেই বেশ কয়েকদিন লেগে যায়। রাধারমণ ঘোষমশাই যাত্রা শুরু করলেন হাতির পিঠে। এই যাত্রায় তার সঙ্গী হয়েছেন শশীভূষণ। রাজ সরকারের খরচে কলকাতা যাওয়ার এই সুযোগটি তিনি ছাড়তে চাননি। কলকাতায় তার নিজস্ব বিষয় সম্পত্তি নিয়ে কিছু গোলযোগ তিনি মিটিয়ে আসতে চান। হাওয়াদার ওপরে বসে আছেন দুজন, হাতি চলেছে দুলকি চালে। মাউথ একটা অঙ্কুশ উঁচিয়ে মাঝে মাঝে শব্দ করছেন, হি রি রে রে, হি রি রে রে। হেমন্তকালের বাতাসে সামান্য শিরশিরানির ভাব এসেছে। আকাশ পরিষ্কার, গাছপালাগুলি পত্র বিমোচনের জন্য তৈরি হচ্ছে। অনেক গাছের পাতায় হলুদাভ ছাপ পড়েছে এরই মধ্যে। অসমতল বনপথ মাঝে মাঝে গাছের ডালে চাবুকের মতন সপাং সপাং করে লাগে। তাই মাথা বাঁচানোর জন্যে সতর্ক থাকতে হয়। কোথাও বা কোনো গাছের গায়ে পরগাছা দেখলে হাতিটি সুঁড় দিয়ে তা ছেঁড়ার জন্য থেমে যায়। মাউথ তখন তার মাথায় ডাঙস মারে। এই যাত্রার লটবহর থাকে অনেক। রাত্রি যাপনের জন্যে তার রাখতে হয়। এই কদিনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বহন করতে হয়। সেই জন্যে 6 জন মালবাহকও সঙ্গে চলেছে পায়ে হেঁটে। এই মিছিলটির সামনে ও পিছনে রয়েছে 2 জন বন্দুকধারী প্রহরী। এই পথে হিংস্র জন্তু জানোয়ার ছাড়াও দস্যুর ভয় আছে। শশীভূষণের সঙ্গে একটি বন্দুক রয়েছে। তিনি যেমন ক্যামেরা চালাতে পারেন, তেমনি বন্দুকও চালানো শিখেছেন। আজ তার পরনে বিলাতি পোশাক, মাথায় সোলার টুপি। বন্দুকটা 2 হাতে ধরে তিনি ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে কোনো চকিতি বন্যপ্রাণীর সন্ধান রয়েছেন। ঘোষমশাই ধুতি ও বেনিয়ানের সঙ্গে কাঁধে চাদর দিয়ে বাঙালিবাবু সেজে আছেন। তিনি মাথায় কখনো পাগড়ি বা টুপি ব্যবহার করেন না। চিন্তামগ্নভাবে তিনি হুঁকো টানছেন। কলকাতা থেকে মহারাজের জন্য অর্থ সংগ্রহের চেষ্টার তাকে সফল হয়ে ফিরতেই হবে। সাহেব কোম্পানিকে পাহাড় ইজারা দেবার প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করা হয়েছিল। এখন আবার উপযাজক হয়ে গেলে তারা কতটা দর কমাবে কে জানে। শশীভূষণ হঠাৎ হাঁটুতে ভর দিয়ে উঁচু হয়ে মাউথের পিঠ ছুঁয়ে বললেন, থামো থামো। তারপর ঘোষমশাইয়ের দিকে ফিরে ওষ্ঠে আঙুল ছুঁয়ে নিঃশব্দ থাকার ইঙ্গিত করলেন। ডান দিকে খানিক দূরে ঝোপের আড়াল থেকে দেখা যাচ্ছে লাল রঙের ঝিলিক, অতি উজ্জ্বল লাল, ভোরের সূর্যের মতো লাল। শশীভূষণের সেই দিকে বন্দুক তাক করলেন। রাধারমণ ভেবে পেলেন না এমন লাল রঙের কি প্রাণী হতে পারে। নিশ্চিত কোনো পাখি। অকারণে পাখি হত্যা তার মনোপুত নয়। তিনি শশীভূষণকে নিবৃত্ত করতে গেলেন। তার আগেই গুড়ুম শব্দে গুলি ছুটে গেল। সঙ্গে সঙ্গে ডানা ঝটপটিয়ে শূন্যে উঠে গেল 2টি বড় আকারের পাখি। তাদের ক ক ক ক আওয়াজ বোঝা গেল এ 2টি বন্য কুক্কুট। বন্দুকে আবার দ্রুত গুলি ভরে ট্রিগার টিপলেন শশীভূষণ। মুরগিকে ঠিক পাখি বলা যায় কিনা এ বিষয়ে সন্দেহ থাকায় রাধারমণ আর আপত্তি করলেন না। ব্যগ্র হয়ে দেখতে লাগলেন ফলাফল। শশীভূষণের নিশানা বেশ ভালো। সেই ঝোপে গোটা 5 বনমোরগ ঝাঁক বেঁধেছিল। তার মধ্যে 2টি নিহত হলো। শশীভূষণের তৎপরায় মালবাহকরা হৈ হৈ করে ছুটে গিয়ে সে 2টিকে কুড়িয়ে নিয়ে এলো। দুপুরবেলায় আহারের জন্য যোগ হলো একটি উৎকৃষ্ট পদ। বনমোরগের স্বাদ অতি উত্তম। হিন্দুরা মুরগির মাংস ছোঁয় না, অপবিত্র জ্ঞান করে। এই পাখি দুটো বুনো হলেও মুরগির জাত তো বটেই। রাধারমণ শশীভূষণ দুজনেই ইংরেজি শিক্ষিত। এরা ইয়ং বেঙ্গল দলের ধারার অনুগামী। এরা গরুর মাংস ভক্ষণ করেও নিজেদের আধুনিকতার প্রমাণ দিতে পিছুপা নন। ত্রিপুরার রাজারা যদিও মহাভারতীয় ঐতিহ্য টেনে নিজেদের ক্ষত্রিয়ত্ব প্রমাণে উৎসাহী, আসলে তারা ত্রিপুরা উপজাতির বংশধর। বর্তমানে আচার ব্যবহারে উচ্চজাতীয় হিন্দু হতে চাইলেও খাদ্যাভ্যাসে
বদল করেননি। ত্রিপুরায় মুরগি ভক্ষণের চল আছে। রাধারমণ শশীভূষণকে যেমন নতুন চোখে দেখলেন, শিক্ষকরা সচরাচর নিরীহ সম্প্রদায়ের মানুষ হয়। কোনো শিক্ষকের এরকম বন্দুক চালানোর কৃতিত্বের কথা কখনো শোনা যায়নি। এছাড়াও শশীভূষণের আরও অনেক গুণপনা আছে। হাতি আবার চলতে শুরু করলো। রাধারমণ হুকোতে কয়েকটা টান দেওয়ার পরে বললেন, শশী, তোমাকে গোটা কত কথা জিজ্ঞেস করব, ব্যক্তিগত প্রশ্ন, আশা করি তুমি কিছু মনে করবে না। শশীভূষণ হুকো ব্যবহার করেন না। এখন বন্দুকটা পাশে নামিয়ে রেখে তিনি একটা চুরুট ধরিয়েছিলেন। কুচবিহারে দা কাটা তামাকের সস্তা চুরুট নয়, রীতিমতো বিলাতি, অনেক দাম। সাধারণ অবস্থার মানুষের পক্ষে এই চুরুটের নেশা করা সাধ্যে কুলায় না। শশীভূষণ খানিকটা কৌতূহলের সঙ্গে সম্মতি দিলেন। রাধারমণ বললেন, তুমি এই ত্রিপুরায় পড়ে আছো কেন? এখানে তোমার কি এমন আকর্ষণ আছে? শশীভূষণ লঘুভাবে হেসে উত্তর দিলেন, এখানে এসেছি চাকরি করতে, কলকাতায় চাকরি পাইনি। এখানে মহারাজ তো ভালোই বেতন দিচ্ছেন। রাধারমণ বললেন, না হে, এটা ঠিক বিশ্বাসযোগ্য হলো না। তোমার যা যোগ্যতা তাতে তুমি বাংলাদেশে ভালোই চাকরি পেতে পারতে। তাছাড়া তুমি কত বেতন পাও তাও আমি জানি। সে টাকায় তো এত বাবুয়ানি চলে না। তোমার ক্যামেরার শখ, বন্দুকের শখ, এ তো রাজরাজাদের শখের বস্তু। এসব শখ তুমি কলকাতায় বসেই অনায়াসে মেটাতে পারতে। তবু পাণ্ডব বর্জিত দেশে থাকতে এলে কেন? শশীভূষণ বললেন, আমার কিঞ্চিত পৈতৃক সম্পত্তি আছে বটে, কিন্তু ঘোষমশাই, আপনি আগে বলুন তো, আপনি বা ত্রিপুরায় এতদিন পড়ে আছেন কেন? আপনার ইংরেজি জ্ঞান অসাধারণ, আইনের মার প্যাঁচ বোঝেন ভালো, আপনিও আলবাত বাংলায় ডেপুটিগিরি করতে পারতেন। রাধারমণ বললেন, আমার উদ্দেশ্য পরিষ্কার, মাস্টারি কিংবা ডেপুটির চাকরি নিয়ে আমি জীবন কাটাতে চাইনি। বাংলায় এর বেশি কিছু আমি পেতাম না। ত্রিপুরায় প্রথমে রাজকুমারদের শিক্ষকতার কাজে এসেছিলাম, কিছুটা ঝোঁকের মাথায়। এ দেশটি সম্পর্কে তেমন কিছুই জানা ছিল না। ভেবেছিলাম 2-1 বছর থেকে ফিরে যাব, কিন্তু কিছুদিন থাকার পরে বুঝলাম এখানে উন্নতির অনেক সুযোগ আছে। মহারাজ খামখেয়ালি, অন্যরা শাসন কার্যের বিশেষ কিছুই বোঝে না, চতুর্দিকে অরাজক অবস্থা। তখনই আমি ঠিক করলাম, মহারাজের বিশ্বাসভাজন হতে পারলে অনেক ক্ষমতা আমি হাতের মুঠোয় নিতে পারব। তা আমি পেরেছি। মহারাজ এখন অনেকখানি আমার উপর নির্ভরশীল। এই ক্ষমতা কি আমি বাংলায় কোনো চাকরিতে পেতাম? একটু থেমে গিয়ে আবার বললেন, শশী, প্রথমে আমার মনে হয়েছিল তুমিও ওই একই মতলবে এসেছো, কিন্তু ত্রিপুরার রাজনীতিতে তোমার কোনো ঝোঁক দেখি না। তুমি যদি ক্ষমতার উচ্চ শিখরে উঠতে চাইতে, তাহলে প্রথমেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠতে। বাঙালিদের এটাই স্বভাব। বাঙালি বাঙালির শত্রু। তোমার পেছনে আমি চল লাগিয়েছিলাম, কিন্তু কোনো ষড়যন্ত্রের প্রমাণ পাইনি। সকলের ধারণা যে পাঠশালায় প্রায় দিনই কোনো ছাত্র থাকে না। তুমি সেই পাঠশালায় গুরুগিরি করেই খুশি। এত সহজ ব্যাখ্যা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। শশীভূষণ এবার আরও জোরে হেসে উঠে বললেন, তবে এমন হতে পারে আমি ব্রিটিশের স্পাই। রাধারমণ বললেন, মহারাজের ঘনিষ্ঠদের মধ্যে কেউ একজন যে ব্রিটিশের স্পাই সে বিষয়ে আমি নিশ্চিত, কিন্তু তুমি তা নও। তোমার ওপর আমার নজর রাখা আছে বলেই বললাম। তোমার সম্পর্কে খোঁজখবর নিয়েছি। বিবাহের অল্প দিনের মধ্যেই পত্নী বিয়োগ হওয়ায় তুমি আর সংসার করনি। ভবানীপুরে তোমাদের বেশ বড় বাড়ি আছে। তোমার 2 দাদা তোমাকে কলকাতায় ফিরিয়ে আনার জন্য ব্যস্ত। কিছু অভিমানের ব্যাপার আছে নাকি হে? আস্তে আস্তে মাথা নেড়ে শশীভূষণ বলল, হ্যাঁ আছে। রাধারমণ বললেন, থাক, তাহলে আর কিছু শুনতে চাই না। অভিমান হলো হৃদয়ের অতি গোপন প্রকোষ্ঠের ব্যাপার, যে কেউ সেখানে হাত ছোঁয়াতে পারে না। শশীভূষণ বললেন, এ অভিমান তেমন নয়, বলা যায়। ঘোষমশাই, আপনাকে ছাড়া কাউকে একথা বলিনি। একটু ধৈর্য ধরে শুনতে হবে। মুর্শিদাবাদের কান্দি অঞ্চলে আমার পিতার কিঞ্চিত জমিদারি ছিল। আমার বড় দাদা বিমল ভূষণই তা দেখাশোনা করতেন। আমি বিষয়কর্ম ঠিক বুঝি না। আমি সেখানে যেতাম পাখি শিকার করতে। ভারী সুন্দর একটি বাড়ি ছিল আমাদের। একটা ছোট নদী যেন বাড়িটাকে ঘিরে বয়ে চলেছে। বাড়ির 3 দিকেই সেই নদী। খুব মজার না? নদীর উপরে জঙ্গল, যতদূর দেখা যায় শুধুই জঙ্গল। বাচ্চা বয়সেই আমি সেখানে একা গিয়েছি জঙ্গলে। ওই বাড়িটি নিয়ে আমার অনেক স্মৃতি আছে। রাধারমণ জিজ্ঞেস করলেন, বাড়িটি বুঝি আর নেই? দীর্ঘশ্বাস গোপন করে শশীভূষণ বললে, বাড়িটি আছে সেই একই জায়গায়, কিন্তু মালিক বদল হয়ে গেছে।
সে তালুকও আর আমাদের নেই। বেশি বাড়াবো না, সংক্ষেপে বলি, ঘোষমশাই, বাচ্চা বয়স থেকেই আমার শিকারের শখ। বাবার একটা বন্দুক নিয়ে আমি জঙ্গলে জঙ্গলে ঘুরতাম। আমাদের ওদিককার বনে প্রচুর খরগোশ, শুয়োর, হরিণ, ভাম, বাগডাসা, এমনকি চিতাবাঘও আছে। বহরমপুর থেকে সাহেবরা প্রায় সেখানে শিকার করতে যায়। আমার একচোরা স্বভাব, আমি কখনো সাথীসঙ্গী নিতাম না। একদিন সেই দিনটার কথা আমার মনে আছে। সেই দিনটা ছিল কালী পূজা। রাঢ় অঞ্চলে ওই দিনটায় সকলেই তান্ত্রিক হয়ে যায়। অতি বৃদ্ধরাও মাংস খায়, শিশুরাও মদ্যপান করে। আমি গিয়েছিলাম শিকারে। সেদিন জঙ্গলে অন্য শিকারীদের উপস্থিত টের পেয়েছিলাম। আমি গ্রাহ্য করিনি। জন্তু জানোয়ারের অভাব নেই, যার যা খুশি শিকার করুক। অনেকক্ষণ ঘুরে ঘুরে আমি একটি হরিণ মেরেছি। এটা জেনে রাখবেন, হরিণ মারা বাঘ মারার চেয়েও শক্ত। জল, কাদা, কাঁটা, ঝোপ ঠেলে ঠেলে আমার শরীরও তখন ক্ষতবিক্ষত। হরিণটার কাছে গেছি। হঠাৎ থেমে গেলেন শশীভূষণ। তার ফর্সা মুখটি রক্তাভ হয়ে গেল, স্থির হয়ে গেল চোখ। তিনি কাঁপতে লাগলেন। রাধারমণ উদ্বিগ্ন হয়ে বললেন, কি হলো, কি হলো শশী? থাক, আর বলতে হবে না। শশীভূষণ কটমট করে তাকালেন রাধারমণের দিকে। তারপর ভূতগ্রস্তের মতন ঘর ঘরে গলায় বলতে লাগলেন, সেই সময় ঘোড়া ছুটিয়ে এলো দুটি ইংরেজ, সঙ্গে কয়েকজন আর্দালি। তারা আমায় ন্যায্যত শিকার করা হরিণটি নিতে দিল না। রাধারমণ বললেন, তোমার হরিণ তারা কেড়ে নিল? ইংরেজরা তো সাধারণত এত নিচু কাজ, এমন অখেলোয়াড়ের সুলভ কাজ করে না। শশীভূষণ গর্জন করে বলে উঠলেন, ইংরেজরা আরও কত নীচ জঘন্য কাজ করতে পারে তা আপনি কি জানেন? রাধারমণ বললেন, সেই সাহেবরাও কি ওই একই হরিণকে গুলি করেছিল? শশীভূষণ বলল, না, আমি আর কোনো গুলি শব্দ পাইনি। সাহেব ব্যাটারা এসে বলল, এই, তুই বন্দুক কোথায় পেলি? তুই ডাকাত। ঘোষমশাই, ওই জঙ্গলে আমাদেরই তালুকের মধ্যে আমরাই মালিক, অথচ একটা বাইরের লোক এসে বলে কিনা আমি ডাকাত। রাধারমণ বললেন, তোমাদের তালুক হলো, রাজত্বটা তো ইংরেজদের, তাই ওদের এত প্রতাপ। তোমার জল কাদা মাখা চেহারা দেখে হয়তো তারা তোমাকে চিনতে পারেনি। থাক থাক, আর উত্তেজিত হয়েও না, শান্ত হও। শশীভূষণ বললে, এখনও শেষ হয়নি। সাহেবের মুখে ওরকম বর্বর কথা শুনে আমি ইংরেজিতেই বললাম, ওই বন্দুক আমার বাবার, কলকাতার রানীমুনিদের গলির স্মিথ অ্যান্ড ফান্ডসের দোকান থেকে কেনা, আর এই জঙ্গলও আমাদের পারিবারিক সম্পত্তি। আমার এ কথাও ওরা গ্রাহ্য করল না। সাহেবদের হুকুমে আর্দালিরা আমার বন্দুকটা কেড়ে নিল, হরিণটাও তুলে নিল, এবং ঘোড়ায় চড়া একজন সাহেব, পরে তার নাম জেনেছি, বহরমপুরের পুলিশের কর্তা হ্যামিল্টন। সে ঘোড়াটার মুখ ফিরিয়ে যাবার সময় একটা লাথি কষালো আমার মুখে। আমি মাটিতে পড়ে গেলাম। রাধারমণ বললেন, পাপ, মির্জাফর, জগৎ শেঠদের পাপ, সেই পাপের ফল ভোগ করছি আমরা। শশীভূষণ বললেন, না ঘোষমশাই, অতীতের পাপের কথা ভেবে আমরা বর্তমানের কাপুরুষতাকে চাপা দিতে পারি না। ফিরে এসে আমি এই ঘটনার কথা দাদাদের জানিয়েছি, কলকাতায় বিশিষ্ট ব্যক্তিদের জানিয়েছি। সবাই মাথা দুলিয়েছেন, জিভ দিয়ে চুকচুক শব্দ করেছে, কিন্তু এই অপমানের প্রতিকারের কোনো পথ বাতলাতে পারিনি। হ্যামিল্টনের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। রাধারমণ বললেন, সাহেবদের বিরুদ্ধে মামলা করে কি কোনো লাভ হয়? তাও পুলিশ সাহেব। শশীভূষণ বললেন, সাঙ্গাতে সাঙ্গাতে মুখ শোকাশোকি, জজও তো সাহেব। মামলা ডিসমিস করে দিল। আমার কোনো সাক্ষী ছিল না। হ্যামিল্টন কাউকে লাথি মারেনি বলল, তার কথাই বিশ্বাস করা হলো। বন্দুকটা শুধু ফেরত দিয়েছেন। কলকাতার কাগজওয়ালাদের আমি এই ঘটনা ছাপতে বলেছিলাম, কেউ ভয়ে রাজি হয়নি। আমার দাদারা কি করলো জানেন? পুলিশ সাহেবের সঙ্গে বিবাদ করে ওখানে টেকা যাবে না, এই ভেবে অমন সুন্দর তালুকটা বিক্রি করে দিল ঝটপট। এত কাপুরুষ, এত মেরুদণ্ডহীন যদি কোনো জাতি হয়ে থাকে, সে জাত আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে? রাধারমণ জিজ্ঞেস করলেন, তারপর তুমি ত্রিপুরা চলে এলে? শশীভূষণ বললেন, ইংরেজের রাজত্বে আর বাস করব না প্রতিজ্ঞা করেছি, তাই কাছাকাছি এই স্বাধীন ত্রিপুরা রাজ্যে চলে এসেছি। রাধারমণ বললেন, ত্রিপুরা কেমন স্বাধীন রাজ্য তা আশা করি এতদিনে তুমি জেনেছ। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। শশীভূষণ বললেন, তা জানি, তবু তো ইংরেজকে বার্ষিক কর দেয় না। ইংরেজ জজ ম্যাজিস্ট্রেটরাও এখানে হাকিম হয়ে বসেনি। ঘোষমশাই, ত্রিপুরার স্বাধীন অস্তিত্বটুকু অন্তত টিকিয়ে রাখতে হবে। মহারাজ বীরচন্দ্রকে আপনি সামলে সুমলে রাখবেন। রাধারমণ বললেন, সেই চেষ্টাই তো করছি শশী। তাহলে তোমার অভিমান কোনো নারী ঘটিত নয়। তোমার কাছে অভিমানের ক্রোধ বেশি, তা একদিন কেটে যাবে। নারীর প্রতি অভিমান সারা জীবনেও যায় না। শশীভূষণ বললে, অভিমান হয়েছে আমার দাদাদের উপর।
তারা ওই তালুকটা বেচে দিয়েছে বলে রাগ আছে ইংরেজদের উপর। সেই রাগ কবে ঘুচবে জানেন? যেদিন আমি একজন ইংরেজের মুখে ওই রকম লাথি মারবই একদিন, আপনি জেনে রাখুন। রাধারমণ বললেন, সর্বনাশ, এ রাজ্যে যেন এরকম কর্ম করতে যেও না, তাহলে আমরাই তোমাকে জেলে ভরে দেব। এই সময় মালমোহকদের মধ্যে কি যেন চেঁচামেচি শুরু হয়ে গেল। মাউথ হাত তুলে হাতিকে থামাবার ইঙ্গিত দিল। গভীর জঙ্গল, এখানে থামাবার কোনো কারণ নেই। 4 জন মালবহক তাদের কাঁধের ভার নামিয়ে ছুট দিল একদিকে। শশীভূষণ জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, ওরা চলে যাচ্ছে কেন? রাধারমণ বললেন, ওদের ডিউটি শেষ। 6 জনকে দেখছিলে তো, ওদের মধ্যে মাত্র 2 জন আমার কর্মচারী, বাকি 4 জন গ্রামবাসী। আমরা যখন যে গ্রামের পাশ দিয়ে যাব তখন সেই গ্রামের লোক আমাদের মাল বয়ে দেবে। শশীভূষণ ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, এমনি এমনি মাল বয়ে দেবে, পয়সা পাবে না? রাধারমণ বললেন, পয়সা কিসের? প্রজারা রাজার কাছে কাজ করে দিচ্ছে, এর মধ্যে মজুরির প্রশ্নই ওঠে না। একে বলে তিতুন প্রথা, বহুদিন ধরে এ রাজ্যে প্রথা চলে আসছে। শশীভূষণ বিরক্তভাবে কিছু বলতে যেতেই রাধারমণ হেসে হাত তুলে বাধা দিয়ে বললেন, জানি তুমি কি বলতে চাও। তোমার শিক্ষিত বিভাগ বলে মানুষকে বিনা পয়সায় খাটানো উচিত নয়, কিন্তু ভুলে যেও না, কয়েক বছর আগেও এদেশে দাস প্রথা ছিল, মানুষ কেনাবেচা চলত। মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে সে প্রথা রদ করিয়েছি। বেশি তাড়াহুড়ো করলে লাভ হবে না। মহারাজকে ধীরে সুস্থে বুঝিয়ে এই সব কুপ্রথা নিবারণ করতে হবে। দেখো না, সতীদাহ প্রথা বন্ধ করার জন্য মহারাজকে বারবার বলছি, তিনি রাজি হচ্ছেন না, তবু ধৈর্য হারালে চলবে না। শশীভূষণ বিরাগের সঙ্গে বললেন, আমার অত ধৈর্য নেই। মানুষের মর্যাদা না দিলে সে রাজ্যে কোনো উন্নতি হতে পারে না। নতুন মালবহকরা এসে গেছে, আবার শুরু হলো যাত্রা। মাঝে মাঝে ছোট ছোট পাহাড় পার হতে হচ্ছে, কোথাও জঙ্গল এমন নিবিড় যে পায়ে পথ চলাও যায় না। সন্ধ্যের দিকে একটু ফাঁকা জায়গা নির্বাচন করে যাত্রা স্থগিত হলো। খটাখট শব্দে খাটানো হলো তাঁবু। জঙ্গল থেকে শুকনো কাঠ এনে জ্বালানো হলো। সেই আগুন ঘিরে বসে আছে মালবাহকরা। তারা গান ধরল। রাতের আহারাদি পর্ব শেষ হলে অন্য সকলেই বাইরেই শুয়ে পড়ল। রাধারমণ, শশীভূষণ তাঁবুতে। রাধারমণ নিয়মনিষ্ঠ মানুষ, তার যেন ইচ্ছা ঘুম। ঘড়ি দেখে ঠিক 9:30টার সময় শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার মৃদু নাসিকা গর্জন শুরু হয়। ভোর 4টের সময় তার ঠিক ঘুম ভাঙবে। শশীভূষণ অত সহজে যেখানে সেখানে ঘুমোতে পারেন না। তাঁবুর বাইরে মশাল জ্বলে, সেই আলোয় বই পড়ার চেষ্টা করেন। বন্দুকধারী প্রহরী 2 জনের মধ্যে পালা করে একজন ঘুমোয়, একজন জাগে। নিজের বন্দুকটা হাতে নিয়ে তাঁবু থেকে বেরিয়ে এসে সে শিকার সন্ধান করেন শশীভূষণ। সারা রাত আগুন জ্বলে বলে জন্তু জানোয়াররা এদিকে আসে না। দূরে তাদের গমনাগমন টের পাওয়া যায়। জন্তু জানোয়ারের চেয়ে হিংস্র আদিবাসীদের দ্বারা আক্রান্ত হওয়ারই ভয় বেশি। তবে তাদের বন্দুক নেই। অন্ধকারে একা দাঁড়িয়ে থাকতে থাকতে শশীভূষণ বিমনা হয়ে গেল। তার অতীত জীবনের নানান দৃশ্য যেন নদীর স্রোতের মতো বয়ে যায় তার সামনে দিয়ে। হঠাৎ কোনো গাছে পাখিদের ডানা ঝাপটানির আর্তচিৎকার শোনা যায়। নিশ্চয়ই কোনো সাপ হানা দিয়েছে তাদের বাসায়। কয়েকটা শিয়াল ফেউ ফেউ করে ডেকে উঠল, বোঝা যায় কাছাকাছি বাঘ এসেছে। 3য় দিনের যাত্রা বেশ বিঘ্নবহুল। এখানে অন্যান্য গাছের চেয়ে বাঁশঝাড় বেশি। চতুর্দিকে শুধু বাঁশ। হাতির গায়ে খোঁচা লাগে, সে আর এগোতে চায় না। মাহুত বারবার ডাঙস মারে আর চেঁচায়। এক জায়গায় বাঁশের খোঁচায় শশীভূষণের বাহু ছড়ে গেছে। রাধারমণের আদেশে মালবাহকরা বাঁশ কেটে হাতির জন্য পথ পরিষ্কার করতে লাগলো। শশীভূষণ বললেন, এত বাঁশ, এগুলো কেটে বাংলায় চালান দিতে পারেন না? তাহলে তো ত্রিপুরা রাজস্ব বাড়ে। রাধারমণ বললেন, এগুলি মুলি বাঁশ, এখানে খুব কম কাজে লাগে। শশীভূষণ বললে, কতই তো রয়েছে, সব তো কাজে লাগে না, এমনই নষ্ট হচ্ছে। রাধারমণ বললেন, সব বাঁশের ভালো দাম পাওয়া যায় না, বয়ে নিয়ে যাবার খরচা পোষায় না। এদিকে তো নদী নালা নেই ভালো। এখানকার লোকে আবার 2-1 রকম বাঁশ কাটতেই চায় না, সংস্কার আছে। শশীভূষণ বললেন, বাঁশের আবার এরকম সেরকম হয় নাকি? রাধারমণ বললেন, বাহ, বাঁশের জাত নেই? কলি বাঁশ, পড়ুয়া, মৃতঙ্গা, রূপাই, ভালু, কলাই, এরকম কত ধরনের বাঁশ হয়। লক্ষ্য করে দেখো, ওই যে কুলিরা বাঁশ কাটছে, একটা ঝাড়ে কিন্তু তাদের দায়ের কোপ মারছে না, এড়িয়ে যাচ্ছে ওগুলো কলি বাঁশ। মাঝে মাঝে ঝাড়ের মধ্যে উঁকি দিয়ে ওরা কি দেখছে বলো তো? কি দেখছে? ফুল ফুটেছে কিনা।
বাঁশের ফুল হলো বড় সাংঘাতিক জিনিস। 10-20 বছরে একবার ফোটে, তখন দুর্ভিক্ষ, মড়ক, মহামারী আসে দেশে। সত্যি, অন্তত লোকে তাই বিশ্বাস করে। বাঁশের ফুল দেখলে নাকি ইঁদুররা পাগল হয়ে যাবে। বাবা, কত কিছুই এখনো শেখার বাকি আছে। শেখার কি শেষ আছে? তুমি বাঁশের কোঁড়া খেয়েছো শশী? ছোটবেলায় দেখেছি বাঁশের ঝাড়ে কচি কচি ডগা উঠলে তার উপর হাঁড়ি চাপা দিয়ে রাখত। তখন সেই কচি ডগা বাড়তে পারত না, আর বাড়তে না পেরে ফুলে ফেপে একটা মস্ত ফুলকপির মতন হয়ে যায়। তা দিয়ে ব্যঞ্জন রাঁধলে কি অপূর্ব স্বাদ। এই রকম নানা গল্প করতে করতে সময় কাটে, দিন কাটে। চতুর্থ দিনের দুপুরে এই দলটি এসে পৌঁছালো মেঘনা নদীর তীরে এক গঞ্জে। এখানে প্রথম পর্বের সমাপ্তি। হাতি নিয়ে মাউথ অধিকাংশ মালবাহক এবার ফিরে যাবে। পরের যাত্রা শুরু হবে নৌকায়। বিশাল মেঘনা নদী থই থই করছে, ফনফন করছে বাতাস। খেয়াঘাটে দাঁড়িয়ে শশীভূষণের রোমাঞ্চ হলো। ত্রিপুরায় আসার সময় একবারই মাত্র তিনি এই নদীপথে এসেছিলেন। সেবারে ঝড় উঠেছিল। মাঝিদের সামাল সামাল রবে বুক কেঁপে উঠেছিল। তার প্রশস্ত গয়নার নৌকাটি মোচার খোলের মতো উথল পাথল করছিল। এখন আকাশে মেঘ নেই, তবু নিশ্চিত হওয়া যায় না কিছুতে। নৌকা তৈরিই আছে, কিন্তু কিছু কিছু রসদপত্রে কিনে নেবার জন্যে কিছুটা দেরি হলো। গঞ্জে গঞ্জে বেশ ভিড়, ভিকিরি ফড়ে, দালালরা গিজগিজ করছে। গোটা তিনেক মণিহারি দোকানে সেফটি পিন থেকে হাওয়ানদিস্তা পর্যন্ত নানান দ্রব্য সাজানো। পাশাপাশি হিন্দু ও মুসলমানদের দুটি ভাতের হোটেলে খাওয়ার দাওয়া চলছে কলবরের সঙ্গে। তার ঠিক পেছনেই একটি বেশ্যালয়। রাস্তার ধারে ভিখিরিরা বসে আছে, প্রত্যেকের সামনে এক এক টুকরো চট পেতে। একটু দূরেই তাসে জুয়ার আসর, আর তার পাশেই মাছওয়ালা চেল্লামিল্লি করছে। নদী থেকে সদ্য মাছ ধরেছে একটা বিশাল বোয়াল মাছ, এত বড় যে মনে হয় হাঙর। শশীভূষণ অলসভাবে হাঁটছেন সেই রাস্তা দিয়ে। তিনি চুরুট খুঁজছেন, তার সঙ্গে এক বাক্স চুরুট ছিল, কিন্তু মালবাহকরা নৌকায় তোলার সময় সেটি জলে ফেলে দিয়েছিল। সঙ্গে সঙ্গে তোলা হয়েছে বটে, কিন্তু চুরুটগুলোর অবস্থা যাচ্ছে তাই হয়ে গেছে। এত ছোট জায়গায় তার পছন্দ মতো চুরুট পাওয়ার সম্ভাবনা নেই। কিছুক্ষণ ঘোরাফেরি করার পরে তিনি হঠাৎ অস্বস্তি বোধ করলেন। এর মধ্যে তিনি কিছু একটা দেখেছেন, অথচ বিশেষভাবে লক্ষ্য করেননি, তবু খচখচ করছে মনের মধ্যে। কি দেখেছেন সেটা মনে পড়ছে না। এখন রোদ বেশ চড়া, ঘোরাঘুরি না করে নৌকার ছইয়ের মধ্যে বসে থাকাই ভালো। শশীভূষণ ঘাট পর্যন্ত গিয়েও থেমে গেলেন। দ্রুতপদে ফিরে এলেন মাছের বাজারে। এখানে ভিখিরিদের লাইন। তার থেকে একটু দূরে একটা জারুল গাছে ঠেস দিয়ে বসে আছে একটি কিশোর। দেখেই মনে হয় পাগল। কোমরে সামান্য একটা তেনা জড়ানো, এছাড়া কোনো বস্ত্রই নেই শরীরে। বুকের পাঁজরা বেরিয়ে গেছে, মুখে ধুলোর পারদ, মাথা ন্যাড়া। সে অনবরত মাথা নাড়ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। শশীভূষণ একটুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকে দেখলেন, তারপর উবু হয়ে সামনে বসলেন। পাগলটি মাথা দোলাতে দোলাতে বিকৃত স্বরে বলছে, পাখি পাখি পাখি। শশীভূষণ বিহ্বলভাবে বললেন, ভরত। ছেলেটি এক পলকের জন্য থামল, চোখের সম্পূর্ণ জ্যোতি ফুটল না। সে আবার বলতে লাগলো, পাখি 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 সব করে রাও, পাখি পাখি। শশীভূষণ এবার তার কাঁধ ধরে ঝাঁকুনি দিয়ে বলল, ভরত, তুই এখানে কি করে এলি? ভরত তবু শশীভূষণকে চিনতে পারল না। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলে যেতে লাগলো, পাখি 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 সব করে রাও, রাতি পোহাইল। শশীভূষণ জোর করে পাঁজা কোলা করে তুলে নিলেন তাকে, তারপর ছুটলেন নৌকার দিকে। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।